সুখনীরের বাতায়নে তলে রজনীর নিস্তব্ধতা তখন ঘনীভূত হয়ে আসছে। বাইরের উদ্যান হতে হাসনাহেনার উগ্র সুবাস নৈশ বায়ুর ডানায় চড়ে কক্ষের অভ্যন্তরে প্রবেশ করছে। টেবিলের এক কোণে রক্ষিত ল্যাম্পশেডের ম্লান পিতালোক তৃষার টেবিলের ওপর ঝুঁকে পড়েছে। সম্মুখে মেহসানার দেওয়া সেই নোটের খাতা আর কয়েকটা রেফারেন্স বই খোলা। তৃষা স্থির নয়নে খাতার পাতায় দৃষ্টি নিবদ্ধ রাখার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু তার মন যেন আজ অবাধ্য পক্ষী বারংবার পিঞ্জর ছেড়ে সেই গোধূলি লগ্নে ছুটে যাচ্ছে। গাছের ওপর সেই পত্তনমুখ মুহূর্ত, আর্যর সেই বলিষ্ঠ বাহুবন্ধন আর নাসারন্ধ্রে বিদ্যমান সেই কাষ্ঠর সুগন্ধ সবই যেন অক্ষরের রেখায় রেখায় ভেসে উঠছে, দোলা দিচ্ছে স্মৃতির পাতায়। আর্যর সেই শাসন মিশ্রিত কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে কক্ষের নিস্তব্ধ দেয়ালগুলোর মাঝেও। হঠাৎ এক তীব্র আক্রোশে তৃষার কপাল কুঞ্চিত হলো। সহসা দুই হস্তে সশব্দে নোটের খাতাটি বন্ধ করে এসে চেঁচিয়ে উঠল খানিক। অসহ্য মিস্টার মুড খিলার কোথাকার, সারাক্ষণ জ্ঞান দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। জাস্ট মেজাজটাই বিগড়ে দিয়েছে আমার। ভাবটা এমন যেন এই দুনিয়ার সব ডিসিপ্লিন ওনার একার কেনা। আজ তো একটা ওল্ড স্কুল অ্যারোগেন্ট খাম্পা কোথাকার। নিজের এই আকস্মিক চিৎকারে নিজেই লজ্জিত হয়ে নিজের ঠোঁট কামড়ে ধরল তৃষা। ঘরের নিস্তব্ধতা যেন তাকে ব্যঙ্গ করছে। মনটা বড্ড অস্থির হয়ে উঠছে। হঠাৎ তার মনে হলো একদণ্ড অন্য কোথাও ঘুরে না আসলে তাই এই অযাচিত অস্থিরতার উপশম হবে না। অতপর যেমন ভাবনা তেমন কাজ সে ধীর চরণে কক্ষ থেকে বের হলো। পার্শ্ববর্তী কক্ষে টুইঙ্কেল থাকে। বলা বাহুল্য আজ সারাদিন বেশ দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে নিজের রুমে খেলছিল টুইঙ্কেল। তৃষাকে আর জানায়নি, নতুবা এমন সময় তৃষাকে ফাঁকা পাওয়া বড্ড দেয়। তৃষা টেবিল ছেড়ে উঠে ভাবলো টুইঙ্কেলের তুলতুলে প্রশান্ত মুখখানি দেখলে হয়তো তার মনের এই তপ্ত মেঘ কিঞ্চিত লাঘব হবে। টুইঙ্কেলের কক্ষের দ্বার ঈষৎ উন্মুক্ত ছিল। তৃষা অতি সন্তর্পণে পদ শব্দ গোপন করে ভেতরে প্রবেশ করল। কক্ষের অভ্যন্তরে নীলছে নিশি প্রদীপের ন্যায় আলোর এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। তৃষা দেখল টুইঙ্কেল তাহার প্রিয় বেয়ার টেডিটি বুকে চেপে অঘরে নিদ্রায় মশগুল। তার প্রশান্ত ললাটে ঘামের বিন্দু দেখেই তৃষা অতি মমতায় আঁচল দিয়ে তা মুছে এক স্নিগ্ধ চুমু আঁকল। ঠিক তখনই হঠাৎ তৃষার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল বিশাল এই কক্ষে সে একা নয়। অন্ধকারাচ্ছন্ন কোণ হইতে এক দীর্ঘ ছায়া যেন তার দিকে এগিয়ে আসছে। ছোট থেকেই বড্ড ভিতর তৃষা ভয় ও বিস্ময়ে দ্রুত পেছন ঘুরতে যেতে আকস্মিক সেই সঞ্চালনে পার্শ্ববর্তী কাষ্ঠাসনে রক্ষিত বহুমূল্য চীনামাটির ফুলদানিটি তার অরক্ষী স্পর্শে টলমল করে উঠল। তৃষার চক্ষুদয় ভয়ে বিস্ফোরিত হয়ে গেল। তার মনে হলো এই বুঝি দামি কাচের সশব্দ পতনে নিস্তব্ধ রজনীর শান্তি ভগ্ন হবে আর তার মিষ্টি টুইঙ্কেলের ঘুমটা ভাঙবে। ভয়ে চোখ খিচে বন্ধ করে নিল সে, কিন্তু ফুলদানিটি ভূমি স্পর্শ করার পূর্বেই একজোড়া দক্ষ দীর্ঘ হাত সেটিকে শূন্যে লুফে নিল। তৃষা স্থবির হয়ে দেখল ল্যাপটপ হাতে আর্য তার অতি সন্নকটে দণ্ডায়মান। আর্যর দৃষ্টিতে তখন ক্ষুরধার তীক্ষ্ণতা। সে অতি সাবধানে ফুলদানিটি স্বস্থানে স্থাপন করে তৃষার নয়নে নয়ন রাখল। তার কণ্ঠস্বর নিম্নগামী হলেও তাতে গাম্ভীর্যের লেশমাত্র অভাব ছিল না। আর্য রুক্ষ ভঙ্গিতে, সিরিয়াসলি তৃষা, ক্যান ইউ জাস্ট বি কোয়াইট ফর অ্যাট লিস্ট 2 মিনিটস? আপনার কি কোনো শান্ত থাকার সেন্স নেই? ড্যাম ইট! এই ফুলদানিটা যদি এখন ফ্লোরে পড়তো সেই সাউন্ডে টুইঙ্কেলের ঘুম তো ভাঙতোই, প্লাস এই শার্প গ্লাসগুলো আপনার পায়ে বিধে কি হতো কোনো আইডিয়া আছে? আপনি কি সবসময় এমন মেসড আপ সিচুয়েশন ক্রিয়েট না করলে শান্তি পান না? তৃষা অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আর্য নিজের গভীর পৌরষ কণ্ঠে আবার বলল, লুক অ্যাট ইউ! এই যে আপনি সারাক্ষণ এমন আনমাইন্ডফুল হয়ে ঘোরেন, এতে কার লাভ হয়? বিকেলে বাগানে ওইভাবে পড়ে যাচ্ছিলেন, এখন আবার এইটা। নিজেকে কি খুব সুপার হিউম্যান মনে হয় আপনার? আপনি কি জানেন না আপনার এই কেয়ারলেসনেস অন্য কাউকে কতটা প্যানিক করে দিতে পারে? আই মিন, ওয়াই আর ইউ সো ইরেসপন্সিবল অ্যাবাউট ইউর সেলফ? তৃষা আমতা আমতা করে বলতে চাইল। আমি তো আসলে। আর্য তাকে কথা শেষ করতে না দিয়েই পুনর্বার বলল, জাস্ট স্টপ ইট! অজুহাত দেবেন না। নেক্সট টাইম অন্ধকারে এইভাবে ড্রাইভ করার আগে অন্তত নিজের সেফটির কথা ভাববেন। ইউ আর নট এ চাইল্ড এনিমোর। যান এবার নিজের রুমে গিয়ে রেস্ট নিন। এই টালমাটাল অবস্থায় বেশিক্ষণ জেগে থাকা আপনার নার্ভের জন্য মোটেও ভালো নয়। গুড নাইট। আর্যর হাতের সেই ক্ষণস্থায়ী স্পর্শ আর শাসনের আড়ালে লুকিয়ে থাকা প্রচ্ছন্ন উদ্বেগের সুর তৃষার হৃদস্পন্দন ওলট পালট করে দিল। সে কিছু না বলে দ্রুত কদম ফেলে ঘর থেকে বেরিয়ে এলো। সত্যি তো তার ভেতরে শিশু সত্তাটা এখনো বড্ড প্রবল রূপে বিদ্যমান।
এই জন্য হয়তো বাচ্চাদের সাথে একটু তাড়াতাড়ি বন্ধুত্বসুলভ সম্পর্ক গড়ে ওঠে তার। তবে মাঝে মাঝে এই সত্তাটার কারণেই ভীষণ বিপদে পড়তে হয় তাকে। বাচ্চাদের মতো লাফালাফি ঝাপাঝাপিতে ওস্তাদ তৃষা প্রায়শই আঘাতে ভোগে, যাতে আর কোনো কিছু এসে যায় কিনা বলা দুষ্কর। তবে যন্ত্রণাটা একমাত্র তাকেই উপভোগ করতে হয়। তবে এত কিছুর পরেও নিজের ব্যাপারে একদমই সচেতন নয় তৃষা। হলেও বা কী করে? কেউ কি আগে কখনো এভাবে তাকে বলেছে নাকি? বড়জোর এই বিষয়ে বকা আর মার খেয়েছে ভাইয়া ভাবির কাছে, তবে কেউই কখনো এতটা যত্ন করে শাসনের মধ্যেও মমতা মিশিয়ে তাকে বলেনি। তাই কক্ষে যেতে যেতেই তৃষা ভাবল এখন থেকে অন্তত নিজের ব্যাপারে একটু হলেও সচেতন হবে সে। প্রকৃতির রুদ্রতপ্ত ললাটে আজ এক নতুন তিলক। জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে আজ নববর্ষের প্রথম প্রভাত। চারিদিকে অকাল বৈশাখীর চঞ্চলতা নেই, বরং তপ্ত রোদেও এক অদ্ভুত সজীবতা মিশে আছে বাতাসে। আজ বাঙালির প্রাণের উৎসব, মাটি টানে ঘরে ফেরার আর নতুন করে বাঁচার শপথ নেওয়ার দিন। বসন্তের শেষ ধূলিকণা ঝেড়ে ফেলে প্রকৃতি আজ নবসাজে সেজেছে, যেন বহুকাল আগের কোনো হারানোর সুর আবার নতুন করে বেজে উঠেছে প্রভাতী সেই সুরে। তৃষার এই জন্য আজকের দিনটা একটু অন্যরকম। কলেজের ফাংশন, তাই ব্যস্ততার শেষ নেই। দর্পণের সম্মুখে দণ্ডায়মান তৃষা নিজের প্রতিবিম্ব দেখে সে নিজেই যেন কিছুটা দ্বিধান্বিত। শাড়ি পরার অভ্যাস খুব একটা নেই, কিন্তু আজ তো নিয়মের বাইরে যাওয়ার দিন। তার পরনে শুভ্র রঙা লাল পেড়ে শাড়ি, কপালে একটা ছোট্ট লাল টিপ আর হাতে রেশমি চুড়ের রিনঝিন শব্দ। হাঁটু সমকৃষ্ণ কালো তার কেশরাজ আজ বাঁধনহারা, তাতে নেই কোনো কৃত্রিমতার ছোঁয়া, কেবল একগুচ্ছ সুগন্ধিত বেরি ফুলের গাছরা শোভিত সেথায়। সদ্য ফোটা গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁট জোড়া আবৃত মৃদু রঞ্জকে। পাশেই দাঁড়িয়ে ছোট্ট টুইঙ্কেল, তার তুলতুলে দেহটাও আবৃত তৃষার মতোই শুভ্র রঙা লাল পেড়ে শাড়িতে। সাজগোজ হাতের চুড়ি, চুলের গাজরা সব মিলিয়ে এ যেন তৃষারই এক ক্ষুদ্র সংস্করণ। তৃষা মুচকি হেসে টুইঙ্কেলের সম উচ্চতায় বসে তার তুলতুলে চেয়ারে চোয়ালের শব্দ করে চুমু খেল। তোমাকে আজ ভীষণ আদর লাগছে কিউচি পাই। টুইঙ্কেল কোমরে হাত দিয়ে একটু ঢং করে দাঁড়িয়ে বলল, বানি, দেখো দেখো, আমি একদম তোমার মতো হয়েছি না? এই দেখো, তোমার মতো চুড়ি, তোমার মতো ফুল, শুধু তোমার মতো ওই কপালে গোল লাল রঙের ওটা বসছে না কেন আমার? তৃষা হাসতে হাসতে ড্রয়ার থেকে একটা বড় লাল টিপ বের করে টুইঙ্কেলের ছোট্ট কপালে বসিয়ে দিয়ে বলল, এই নাও, এখন তো তুমি পুরো আমার ডুপ্লিকেট। খিলখিলিয়ে হেসে উঠল টুইঙ্কেল। মিষ্টি স্নিগ্ধ সেই হাসির লহরী প্রতিধ্বনিত হলো কক্ষ জুড়ে। তার হাসিতে মৃদু হাসল তৃষাও। কিছুক্ষণের মাঝেই তৃষা আর টুইঙ্কেল একে অন্যের হাত ধরে দ্রুত সিঁড়ি দিয়ে নামছিল উদ্দেশ্য ড্রয়িং রুম। সিঁড়ির ধাপগুলোতে ওদের নুপুরের নিক্কণ আর চুরির রিনঝিন শব্দ মিলেমিশে এক অপূর্ব সুরের সৃষ্টি করছিল। আর্য নিচে দাঁড়িয়ে ঘড়ির দিকে তাকাচ্ছিল। তৃষার কলেজে বর্ষবরণ অনুষ্ঠান হওয়ায় তৃষার টুইঙ্কেলকে নিয়ে যাবে সে নিজে। পরনে তার নেভি ব্লু রঙের পাঞ্জাবি, হাত দুটো ফোল্ড করা। সে বরাবরের মতোই সময় নিয়ে বেশ সচেতন, কিন্তু সিঁড়িতে পায়ের শব্দ পেতেই সে যখন ঘাড় ফেরালো, মুহূর্তে তার চোখের মনি স্থির হয়ে গেল। তৃষার সেই শুভ্র বসন আর লোহিত পাড় যেন শরতের মেঘে গোধূলির রাঙা আলোর প্রতিচ্ছবি। তার উন্মুক্ত কেশ দামের মেঘবরণ আধারে বেরি ফুলের শুভ্রতা এক মায়াবী বৈপরীত্য তৈরি করেছে। হাড়জোড় তীক্ষ্ণ দৃষ্টি আজ যেন পথ হারালো। সে এতদিন তৃষাকে কেবল এক চঞ্চল ক্লামজি মেয়ে হিসেবে দেখে এসেছে, কিন্তু আজকের এই ধ্রুপদী সাজে তৃষাকে দেখে তার দৃষ্টি থমকে গেল মুহূর্তেই। ললাটের সেই সিন্দুর বরণ টিপ আর আখি পল্লবে মাখা কাজলের স্নিগ্ধতা আর্যর হৃদস্পন্দনে এক পশলা অচেনা শিহরণ জাগিয়ে দিয়ে গেল। আর্যকে এভাবেই স্তব্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখে তৃষা কিছুটা কুঁচকে গেল। সে আমতা আমতা করে বলল, দেরি হয়ে গেল খুব। আসলে আমি তো শাড়ি পরতে পারি না, আর টুইঙ্কেলকে রেডি করতে গিয়ে। আর্যর ঘোর কাটল। সে নিজের গাম্ভীর্য ফিরে পাওয়ার এক ব্যর্থ চেষ্টা চালিয়ে হালকা কেশে গলা পরিষ্কার করল। অতঃপর হাত ঘড়িটা ঠিক করতে করতে একটু আর্যকে তাকিয়ে বেশ রাশভারী স্বরে বলল, আপনাকে তো অনেক আগেই রেডি হতে বলেছিলাম। টাইম ম্যানেজমেন্টের উপরে আপনার কোনো দিনও দখল আসবে না। তবে সে একটু থামল, আর চোখের সেই কঠোরতা যেন এক মুহূর্তের জন্য নরম হলো। গভীর কণ্ঠে সে বলল, এই বাঙালি সাজটা আপনাকে বেশ স্যুট করেছে। ইউর লুকিং ডিসেন্ট। আর টুইঙ্কেল, আমার লিটল প্রিন্সেসটাকে তো আজ একদম মিনি বানি মনে হচ্ছে। টুইঙ্কেল খুশিতে আর্যর পা জড়িয়ে ধরে বলল, পাপা, বানি বলেছে আমাকে নাকি ফেরি লাগছে। তুমি বলো, বানিকে বেশি কিউট লাগছে না?
তুমি দেখেছো বানির চুলে কত সুন্দর ফুল? আর্য ম্লান হাসল। সে তৃষার চোখের দিকে সরাসরি না তাকিয়েও যেন তার ওই কাজল রাঙা আখির মায়া অনুভব করতে পারছিল। সে দ্রুত গাড়ির চাবির রিংটা আঙুলে ঘোরাতে ঘোরাতে বলল, ওকে ডান, কমপ্লিমেন্ট সেশন শেষ। এখন জলদি গাড়িতে উঠুন, নইলে পহেলা বৈশাখের জ্যামে কলেজের ফাংশন শেষ হয়ে যাবে আর আপনাকে গেটের সামনে দাঁড়িয়ে নববর্ষ পালন করতে হবে। লেটস মুভ। আর্য এগিয়ে যেতেই তৃষা মনে মনে গাল ফুলিয়ে ভাবল, অসহ্য, লোকটা কি একবারও মন খুলে বলতে পারলো না যে আমাকে সুন্দর লাগছে? শুধু ডিসেন্ট বলেই দায়িত্ব শেষ। আজ তো একটা আনরোমান্টিক রোবট। তৃষা পরক্ষণে নিজের ভাবনায় নিজেই জিভ কাটল। মনের গহীনে একরাশ অস্বস্তি দানা বাঁধল। সে দ্রুত টুইঙ্কেলের হাত ধরে আর্যর পিছু পিছু হাঁটতে শুরু করলো। মনে মনে নিজেকেই শাসন করল সে। কি ভাবছিস? উনি রোমান্টিক হন কিংবা আনরোমান্টিক, তাতে তোর কি? উনি তো স্রেফ টুইঙ্কেলের পাপা। তার কাছ থেকে রোমান্টিক কমপ্লিমেন্ট আশা করাটা তো আকাশ কুসুম কল্পনা। আজ তো একটা খাম্বো টাইপ রোবটের থেকে ডিসেন্ট শব্দটা শুনতে পাওয়াও তো বড় সড়ো মিরাকল। গাড়ি কাছে আসতেই আর্য ড্রাইভিং সিটে বসে দরজা খুলে দিল। তৃষা আর টুইঙ্কেল পেছনের সিটে গিয়ে বসতো। আর্য রিয়ার ভিউ মিররে একবার তৃষার প্রতিবিম্বের দিকে তাকালো। কাজল কারো চোখে তৃষার সেই বিভ্রান্তি চাউনি আর ওষ্ঠাধারের মৃদু কাঁপুনি আর্যর নজর এড়ালো না। সে গাড়ির স্টার্ট দিয়ে শান্ত স্বরে বলল, বেলটা ঠিক মতো লাগিয়েছেন তো? জ্যামের কথা মাথায় রেখে বলছি, রাস্তায় কিন্তু বেশ কয়েকবার ব্রেক কষতে হতে পারে। আপনি যে পরিমাণে আনমাইন্ডফুল, তাতে কপালটা উইন্ডস্ক্রিনে ঢুকে না গেলেই হলো। তৃষা বিরক্তিতে চোখ ওঠালো। বিড় করে বলল, সারাক্ষণ শুধু ইনস্ট্রাকশন আর ভয় দেখানো। একটা দিনেও কি শান্তি নেই? টুইঙ্কেল মাঝখানে বসে দুই হাততালি দিয়ে উঠল। সে জানালার কাছের বাইরে উৎসুক চোখে তাকিয়ে আছে। রাস্তার লাল সাদা পাঞ্জাবি আর শাড়ি পরা মানুষের ভিড় দেখে সে দারুণ উচ্ছ্বাসিত। সে আর্যর দিকে তাকিয়ে বলল, পাপা পাপা দেখো কত বেলুন। আমরা কি মেলাতে যাব না? পানি কিন্তু আমাকে প্রমিস করেছে। আর্য ট্রাফিক সিগন্যালে গাড়ি থামিয়ে বলল, মানে যখন প্রমিস করেছে তখন নিশ্চয়ই মেলায় নিয়ে যাবে। তবে তৃষা, আপনার ওই ঝুড়ি ভর্তি প্রমিসগুলো ফুলফিল করার সময় যেন টুইঙ্কেলের সেফটির দিকেও খেয়াল থাকে। মেলায় প্রচুর ক্রাউড থাকবে, সো বি কেয়ারফুল। তৃষা জানালা দিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে রইল। রোদ চড়া হলেও বাতাসের আমেজটা বেশ মিষ্টি। গাড়ি যখন কলেজের গেটের সামনে এসে থামল তখন চারিদিকে উৎসবের ধুম, ঢাকের শব্দ আর মানুষের কোলাহলে আকাশ বাতাস মুখরিত। আর্য গাড়ি থেকে নেমে তৃষার জন্য দরজা খুলে দিয়ে দাঁড়িয়ে রইল। তৃষা গাড়ি থেকে নামতে আর্য হঠাৎ নিচু স্বরে বলল, ও হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা, আজকের ফাংশনে অযথা ছোটাছুটি করবেন না। আমি 1 ঘন্টা পর পিক করতে আসবো, ফোনটা যেন সাইলেন্ট মোডে না থাকে, ওকে? তৃষা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। সে টুইঙ্কেলকে নিয়ে এগিয়ে গেল ভেতরে। ঢাকা সিটি কলেজের সুবিস্তীর্ণ প্রাঙ্গণ আজ যেন এক টুকরো লাল সবুজের বাংলা। চারোদিকে আলপনার আলতো ছোঁয়া, বাঁশের বাখারিতে রঙিন কাগজের ঝালর আর মাটির সরা চিত্রের সমারোহে এক লৌকিক আভিজাত্য ফুটে উঠেছে। বৈশাখীর তপ্ত দুপুরেও শান বাঁধানো চত্বরে শিরীষ গাছের ছায়া যেন এক স্নিগ্ধ চাদর বিছিয়ে রেখেছে। ঢাকের গুরুগুরু শব্দ আর অ্যামব্রাজ সেতারের মূর্ছনা মিশে গিয়ে এক চিরায়ত উৎসবের আবহ তৈরি করেছে, যেখানে আধুনিকতার ভিড়েও ঐতিহ্যের শুভা সমনীন। তৃষা টুইঙ্কেলের হাত ধরে ভিড়ের মাঝ দিয়ে সাবধানে এগোচ্ছিল। চারপাশের এই উৎসব মুখর পরিবেশে নিজেকে হঠাৎই খুব হালকা লাগছিল তার। ঠিক তখনই চেনা এক কণ্ঠস্বরে তার পা থমকে গেল। তৃষা, তুমি? তৃষা ঘাড় ঘুরিয়ে দেখল সায়েম দাঁড়িয়ে আছে। লাল পাঞ্জাবিতে সায়েমকে বেশ উজ্জ্বল লাগছে, কিন্তু তার চোখে মুখে এখন গভীর বিস্ময়। সায়েমের দৃষ্টি তৃষার দিক থেকে সরে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা পুতুলের মতো সাজা টুইঙ্কেলের উপর স্থির হলো। সে খানিকটা থতমত খেয়ে জিজ্ঞেস করলো, এই বাচ্চাটা কে তৃষা তোমার সাথে? মানে ঠিক বুঝলাম না। সাইমের এমন সরাসরি প্রশ্নে তৃষা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। আর্যর সাথে তার সম্পর্কের জটিলতা বা টুইঙ্কেলের পরিচয়টা এই জনসম্মুখে কিভাবে ব্যাখ্যা করবে তা ভেবে সে যখন ইতস্তত করছিল তখনই ছোট্ট টুইঙ্কেল তার স্বভাব সুলভ চপলতায় কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। তৃষার শাড়ির আঁচলটা মুঠোয় শক্ত করে ধরে সাইমের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, আমি বানির বেস্ট ফ্রেন্ড, আর আমি বানির সাথে মেলা দেখতে এসেছি, তাই না বানি? টুইঙ্কেলের এমন আত্মবিশ্বাসী উত্তরে সাইম যেন আরো অবাক হয়ে গেল। সে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ভিড় ঠেলে উদয় হলো মেহসানা। পরনে নীল সাদা শাড়ি আর চোখে সানগ্লাস। মেহসানাকে আজ বেশ ফুরফুরে ভেজাতে লাগছে। তৃষাকে দেখেই সে একগাল হেসে চিৎকার করে উঠল, তৃষা, ইউ আর লুকিং গার্জিয়াস।
বেবস। অতপর সে টুইঙ্কেলের দিকে চেয়ে ওর নরম তুলতুলে ছোঁয়ারে আদুরি স্পর্শ এঁকে বলল, আরে আমার ছোট কিউটি পাই মিমিটা, তোমাকে তো একদম বানির কার্বন কপি লাগছে। মেহসানাকে দেখে তৃষা যেন কুলে ফেরা নৌকা খুঁজে পেল। সে এক দীর্ঘশ্বাস ফেলে হাফ ছেড়ে বাসল সাইমের কৌতূহলী দৃষ্টি থেকে বাঁচার এটাই মোক্ষম সুযোগ। সে দ্রুত মেহসানার হাত ধরে ফেলল। চল চল, ভেতরে প্রোগ্রাম শুরু হয়ে গেছে বোধ হয়। সাইম ভাই, আমরা তাহলে আসি, পরে কথা হবে। সাইমকে আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে তৃষা টুইঙ্কেলকে কোলে তুলে নিয়ে মেহসানার সাথে দ্রুত ভিড়ের মাঝে মিশে গেল। পেছন থেকে সাইম অবাক হয়ে তাকিয়ে রইল তাদের যাওয়ার দিকে। পয়লা বৈশাখীর সেই তপ্ত দুপুর। ঢাকা সিটি কলেজের প্রাঙ্গণ তখন এক মায়াবী রূপ ধারণ করেছে। চারিদিকে ঢাকের বাদ্যিয়ার বাঁশির সুরে যেন এক আদিম গ্রাম বাংলার প্রাণের স্পন্দন জেগে উঠেছে। কলেজের সুবিস্তীর্ণ মাঠের এক কোণে তৈরি করা হয়েছে সুসজ্জিত এক মঞ্চ, যার চারপাশ আলপনা আর রঙিন কাগজের শিকড়ে মোড়া। আর্য কলেজের গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে এক অপূর্ব সুরল লহেরি তার কানে আসছে পড়ল। কথা ছিল সে 1 ঘন্টা পর তৃষা টুইঙ্কেলকে নিতে আসবে, কিন্তু অফিসের একঘেয়েমি আর মনের কোণে জমে থাকা এক অঘোষিত অস্থিরতা তাকে সময়ের আগেই এখানে টেনে এনেছে। ডার্ক সানগ্লাস পরিহিত আর্য ভিড়ের মাঝ দিয়ে এগোতে এগোতে তার দৃষ্টি হঠাৎ থমকে গেল মঞ্চের ওপর। মঞ্চের মাঝখানে শুভ্র বসনা লোহিত পাড়ের এ অপরূপ মায়াবী মানবী তৃষা। তার মেঘ বরণ কেশে দুলছে বেলি ফুলের গাছডাটি। সে একা নয়, একদল সখীর মাঝে সে যেন শরতের প্রথম শিউরি। মাইকে তখন বেজে চলছে চিরচেনা গানটি। তৃষার প্রতিটি মুদ্রায়, হাতের প্রতিটি ভঙ্গিমায় আজ এক অদ্ভুত ছন্দ। পায়ের নুপুরের নিক্কণ মঞ্চের কাষ্ঠফলকে এক অদ্ভুত মাদকতা চড়াচ্ছে। তার ডাগর চোখের কাজুরি মায়া আর অধরের সেই চপল হাসি আর্যর হৃদস্পন্দনকে যেন এক মুহূর্তের জন্য থামিয়ে দিল। আর্য মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইল। সে কখনো ভাবেনি এই চঞ্চল আর অগোছালো মেয়েটির ভেতর এমন এক ধ্রুপদী শিল্পী লুকিয়ে আছে। তৃষার প্রতিটি ঘূর্ণিপাকের সাথে সাথে তার শাড়ির আঁচলটা উপচে মৃদুমন্দ বাতাসে। স্তব্ধ আর্যর নির্বাক দৃষ্টি তৃষাতে স্থবির। পেছন থেকে হঠাৎ একটা ছোট শরীর তার পা জড়িয়ে ধরল। পাপা, পাপা দেখো দেখো, বানি কি সুন্দর ডান্স করছে। আর্য নিচু হয়ে টুইঙ্কেলকে কোলে তুলে নিল। টুইঙ্কেলের চোখে মুখে তখন রাজ্যের উত্তেজনা। সে আর্যর কানে কানে ফিস ফিস করে বলল, জানো পাপা, বানি না ফেরিদের মতো ওড়না ওড়াতে পারে। সবাই বানিকে তালি দিচ্ছে, দেখেছো? আর্য ম্লান হাসল, তবে তার চোখ সরল না মঞ্চ থেকে। নাচ শেষ হতেই করতালিতে মুখরিত হলো চারপাশ। তৃষা হাঁপাতে হাঁপাতে স্টেজ থেকে নিচে নামলো। কপালে জমা বিন্দু বিন্দু ঘাম বিন্দু মুখ তার ন্যায় চিকচিক করছে। সংজ্ঞাহীন তার সৌন্দর্যকে বাড়িয়ে দিচ্ছে বহুগুণে। আর্য আর টুইঙ্কেল তৃষার দিকে এগোতে চাইলেও ঠিক তখনই কোথা থেকে উদয় হলো সায়েম। তিশা, জাস্ট মাইন্ড ব্লোয়িং। তুমি যে এত ভালো ডান্স করো, আগে তো কোনো দিন বলনি। ইউ আর দ্য বেস্ট অফ স্টেজ। সাইমের এই অতিরিক্ত প্রশংসা তৃষাকে কিছুটা অস্বস্তিতে ফেলল। সে ইতস্তত করে বলল, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি অনেকদিন পর তো, তাই একটু নার্ভাস। সাইম যেন আরও এক ধাপ এগিয়ে এলো। আরে নার্ভাসনেস কিসের? আমি তো ভাবছি তোমাকে আমাদের ক্লাবের প্রোগ্রামগুলোতেও। সাইমের কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে এক রাশভারী আর শীতল কণ্ঠস্বর ভেসে এলো। তৃষা, আই থিঙ্ক ইউ আর ডান ফর দ্য ডে। তৃষা আর সাইম দুজনেই চমকে পেছনে ফিরল। আর্য দাঁড়িয়ে আছে এক হাতে, টুইঙ্কেল অন্য হাত পকেটে। তার চেহারায় এক অদ্ভুত কাঠিন্য, যা দেখে সাইমের হাসি মুখটা মুহূর্তে ম্লান হয়ে গেল। আর্য সাইমের দিকে সরাসরি না তাকিয়ে তৃষার দিকে স্ত্রীর দৃষ্টিতে চাইল। তৃষা কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, আপনি আপনি তো 1 ঘন্টা পর আসার কথা ছিল। আর্যর জোয়ার শক্ত হয়ে এলো। সে শীতল কণ্ঠে বলল, টুইঙ্কেল হাংরি, আর মেবি আপনি ওকে প্রমিস করেছিলেন মেলা দেখাবেন প্লাস ফুচকা খাওয়াবেন। সো অন্যের সাথে গল্প করে সময় নষ্ট করার চেয়ে প্রমিস রাখাটা বোধহয় বেশি জরুরি। আর্যর কণ্ঠে বিরক্তি স্পষ্ট। সাইম অপ্রস্তুত হয়ে একটু সরে দাঁড়ালো। আর্য তৃষার উত্তরের অপেক্ষা না করে গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলল, চলুন, সামনের স্টলটাতে ভালো ফুচকা পাওয়া যায়। আমরা এখানে ভিড় বাড়িয়ে লাভ নেই কোনো। অতঃপর এগিয়ে গেল সম্মুখে পানে। মধ্য গগন পার হয়ে বিকেলটা যখন কিঞ্চিত ক্লান্তির আবেশে মন্থর হয়ে আসছিল, গোধূলির আমন্ত্রণে কমলাভ রঙে রঙিন হচ্ছে দিগন্ত। টুইঙ্কেলের আবদারে তাকে নিয়ে পার্শ্ববর্তী একটা মেলায় এসেছিল আর্য তৃষা। বর্তমান জরাজীর্ণ কীর্ণ মেলা থেকে একটু দূরে নির্জন রাস্তার ধারে কৃষ্ণচূড়া গাছগুলোর নিম্নদেশ দিয়ে হাঁটছিল 3 জনে।
মেলা থেকে বেরিয়ে আর্যর গাড়িটা বাগড়া দিল। কি একটা যান্ত্রিক ত্রুটির কারণে সেটাকে কাছের গ্যারেজে রেখে আপাতত হাঁটা পথেই এগিয়ে চলেছে তারা। তৃষার হাতে ধরা এক গুচ্ছ ঝিলমিল বেলুন, মূলত কেনার টুইঙ্কেলের জন্যই, তবে ঝিলমিল বেলুন তার পছন্দ হওয়ায় গুটি কয়েক নিজের জন্যও নিয়েছে সে। বেলুনগুলো গোধূলির বাতাসে অবাধ্য হয়ে উঠতে চাইছে। তার পাশে ছোট ছোট পায়ে লাফিয়ে হাঁটছে টুইঙ্কেল। তার এক হাতে একটা লাঠি লজেন্স আর অন্য হাত শক্ত করে ধরে আছে আর্যর আঙুল। টুইঙ্কেল হঠাৎ আকাশের দিকে তাকিয়ে বলল, পাপা দেখো আকাশটা কেমন রেড, ঠিক বানির ওই টিপটার মতো, তাই না? আজও সম্মুখে তাকিয়ে রিক্সা খোঁজার প্রচেষ্টায় দৃষ্টি ঘোরাতে ঘোরাতে বলল। Somehow like this, মাম্মাম। হঠাৎ দূর হতে ভেসে আসলো রিক্সার টুংটাং শব্দ। আর্য রিক্সাটাকে থামার সংকেত দিতেই কিছুটা এগিয়ে গিয়ে সেটি থামল। অতপর তিনজন মিলে চড়ে বসলো রিক্সায়। আর্য ও তৃষা পাশাপাশি, মাঝখানে টুইঙ্কেল। আর্য ইচ্ছাকৃতই কিছুটা গুটিয়ে বসেছেন যাতে তৃষার শরীরের সঙ্গে স্পর্শ লেগে সে অস্বস্তিতে না পড়ে। মৃদুমন্দ বাতাস এসে লাগছে তাদের ঘরভক্ত মুখে। আধার ঘনীভূত হওয়ার রাস্তার পাশের ল্যাম্পপোস্টগুলো জ্বালানো হয়েছে। হলদেটে আলোয় রিক্সাটা এগিয়ে চলেছে গন্তব্য সুখনির। হেই মিস নাগামরিস, আপনি এখানে? জরাকীর্ণ হাসপাতালের কোলাহলের মধ্যে হতে হঠাৎ ভেসে আসা পৌরুষ কণ্ঠটায় না চাইতেও পেছন ঘুরে তাকালো মেহসানা। গলায় স্থেরোস্কোপ ঝোলানো, ধবধবে সাদা অ্যাপ্রন পরিহিত সুঠাম দেহি পুরুষটাকে দেখে তৎক্ষণাৎ ভ্রু কুঁচকে আসলো তার। আরে মিস্টার খাম্বা, আপনি এখানে কি করছেন? মেহসানার এমন সম্বোধনে কিঞ্চিত ভ্রু গোটালো আদ্রিয়ান। আমাকে দেখে খাম্পা মনে হয়? মেহসানা তিরিক্ষি কণ্ঠে জবাব দিল। তো আমাকে দেখে কোন অ্যাঙ্গেল দেখে আপনার নাগামরিচ মনে হয় শুনি? আদ্রিয়ান মৃদু হেসে বিড়বিড়িয়ে বলল। সব দিক থেকেই। মেহসানা শুনতে পারল না আদ্রিয়ানের কথাটা। নিশ্চিত হতে সে ফের বলল। কিছু বললেন? আদ্রিয়ান বোকা হেসে বলল। নাথিং। অতপর একবার আশেপাশে চোখ বুলিয়ে বলল। তা ম্যাডাম এই অসময়ে হাসপাতালে কি মনে করে? মেহসানা এবার একটু দমে গেল। বিরক্তির আড়ালে লুকিয়ে থাকা দুশ্চিন্তাটা এবার প্রগাঢ় হয়ে ফুটে উঠল তার মুখাবয়বে। দুশ্চিন্তায় এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বক্ষ ভেদিয়ে। অ্যাকচুয়ালি ভার্সিটি থেকে ফেরার পথে আমাদের ফ্রেন্ডদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। আমরা কয়েকজন একসাথে ফিরছিলাম, হুট করে উল্টো পাশ থেকে একটা গাড়ি এসে সজোরে ধাক্কা দেয়। আমরা যারা পেছনে ছিলাম তাদের তেমন কিছু হয়নি, কিন্তু সামনে থাকা দুইজন বন্ধু বেশ চোট পেয়েছে। একজনের মাথা ফেটে রক্তারক্তি অবস্থা। মেহসানার কথাগুলো কর্ণগোচর হওয়া মাত্র আদ্রিয়ানের চেহারার চপলতা মুহূর্তে উধাও হয়ে গেল। একজন আদর্শ চিকিৎসকের বিচলিত ভাব ফুটে উঠল তার চোখে মুখে। সে বেশ গুরুত্বের সাথে জিজ্ঞেস করল। ইনজুরি কি খুব ডিপ? পেশেন্ট এখন কোথায়? কুইক বলুন, আমি দেখছি। আদ্রিয়ানের এই হঠাৎ গম্ভীর হয়ে যাওয়াটা মেহসানার পছন্দ হলো না। সে পূর্বের ন্যায় ঝগড়াটে কণ্ঠে বলল। দরকার নেই আপনার মতো খাম্বার ডাক্তার দিয়ে আমার ফ্রেন্ডের চিকিৎসা করানোর একদমই ইচ্ছে নেই আমার। দেখা গেল বললেন, থাক নাচরাই দেখছে। আদ্রিয়ান এবার খানিকটা ভাব নিয়ে ভ্রু কুঁচকে বলল। লুক মিস নাগামরিস, ইউ ক্যান ট্রাস্ট মি, আই এম এ সার্জন। ইমার্জেন্সি ইগো না দেখিয়ে পেশেন্টকে সাহায্য করতে দিন। মেহসানা আর কিছু বলার সুযোগ পেল না। আদ্রিয়ান অনেকটা জোর কদমে ভেতরে প্রবেশ করো। অতপর আরাফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমৎকারভাবে ব্যান্ডেজ করে দিল সে। তার কাজের ক্ষিপ্রতা আর দক্ষতা দেখে মেহসানা ভেতরে ভেতরে একটু অবাক হলো বইকি। কিছুক্ষণ পর আদ্রিয়ান বেরিয়ে যাওয়ার পর মেহসানা তার বন্ধু মহলের কাছে গেল। আহত আরাফের কাছে এখন কি অবস্থা জিজ্ঞাসা করতে সে হেসে বলল। ডোন্ট ওয়ারি দোস্ত, আই এম অ্যাবসোলিউট ফাইন নাও। আর আদ্রিয়ানের ব্যান্ডেজ বলে কথা, যেন তেন ব্যাপার। ওনার হাতের ছোঁয়া পেয়েছে কিন্তু সুস্থ হয়নি, এমন পেশেন্ট বোধ হয় হাজারেও একটা মিলবে না। আর আমার তো জাস্ট একটা মাইনর ইনজুরি ছিল। মেহসানার মনের ভেতরের কাঠিন্য যেন একটু একটু করে গলতে শুরু করলো। বন্ধুদের মুখে আদ্রিয়ানের গুণগান শুনে তার নিজের অজান্তে এক অদ্ভুত কৌতূহল দানা বাঁধল। লোকটা কি আসলেই অতটা ভালো, নাকি পুরোটাই লোক দেখানো? কৃতজ্ঞতা প্রকাশ করাটা সৌজনের অংশ। সেই বোধ থেকেই সে ধীর পায়ে আদ্রিয়ানের চেম্বারের দিকে পা বাড়ালো। করিডোরের শেষ প্রান্তে আদ্রিয়ানের নেম প্লেট লাগানো ঘরটা নিস্তব্ধ। মেহসানা দরজার কাছে গিয়ে দাঁড়াতেই দেখলো পর্দাটা একটু সরানো। ভেতরে ঢোকার আগেই তার পদচারণায় স্থির হলো এক দুর্লভ দৃশ্য। চেম্বারের ভেতরে আদ্রিয়ানের সামনে বসে আছেন জরাজীর্ণ শাড়ি পরা এক মধ্যবয়সী নারী।
তার দু চোখ বেয়ে অশ্রু ঝরছে অনর্গল, কিন্তু সেই অশ্রু বেদনা নয় বরং পরম কৃতজ্ঞতার। মহিলাটি আদ্রিয়ানের হাত দুটো জড়িয়ে ধরে বারবার বলতে লাগলো, বাবা, তুমি আমার সাওয়ালডারে নতুন জীবন দিলা। এই দুনিয়ার টেকার অভাবে কত মানুষ মইরা যায়, আর তুমি নিজের পকেটের টেকা দিয়া আমার বাজানডারে বাঁচাইলা। তোমার এই ঋণ আমি কোন জন্মে শোধ করবো? খালা, ঋণের কথা কেন তুলছেন? আমি তো শুধু ওসিলা মাত্র। আপনার ছেলে সুস্থ হওয়াটা আমার সবচেয়ে বড় পাওনা। আর টাকা, ওইগুলো তো কাগজের টুকরা মাত্র। মানুষের জীবনের সবচেয়ে বড় কিছু নয়। আদ্রিয়ান অত্যন্ত নম্রভাবে মহিলার হাত দুটো সরিয়ে দিয়ে মৃদু হাসল। সেই হাসিতে কোনো দম্ভ নেই, কেবল একরাশ প্রশান্তি। সে শান্ত কণ্ঠে বলল, আর যদি এইটুকু সাহায্য না করতে পারলাম, তাহলে আমার এই সাদা অ্যাপ্রেনটার মূল্য কি রইল? আপনি সাবধানে বাড়ি ফিরুন, আর কোনো দরকার হলে আমাকে জানাবেন। মহিলাটি আঁচলে চোখ মুছতে মুছতে বেরিয়ে এলেন। মেহসানা দরজার আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল। তার বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করে উঠল। সে আদ্রিয়ানকে সে শুধু একজন রম্যরসিক ভেবে খাম্বা তুলে তুচ্ছতাচ্ছিল্য করেছে। সেই মানুষটার হৃদয়ের বিশালতা এত বেশি, নিজের উপার্জিত অর্থ দিয়ে একজন অপরিচিত দরিদ্র মায়ের সন্তানের চিকিৎসার দায়িত্ব নেওয়া, এই যেন এই স্বার্থপর যুগে এক রূপকথার গল্প। মেহসানা কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে রইল, বিমূঢ়তার দৃষ্টি হাতে ধরা একগুচ্ছ থ্যাংক ইউ বলার প্রস্তুতি, কিন্তু এই মুহূর্তে সেগুলো বড্ড ছোট আর অর্থহীন মনে হলো। আদ্রিয়ানের মহানুভবতার সামনে তার সাধারণ ধন্যবাদটা বড্ড নস্যি। সে ভেতরে ঢোকার সাহস পেল না। আদ্রিয়ানের সেই শান্ত ও গম্ভীর অবয়বটার প্রতি এক অদ্ভুত শ্রদ্ধার ভালো লাগা তার মনের গহীনে মাথাচাড়া দিয়ে উঠল। মেহসানা কোনো কথা না বলে আদ্রিয়ানের সাথে দেখা না করে ধীর পায়ে উল্টো পথে হাঁটতে শুরু করল। দুটো দিন অতিক্রান্ত। বৈশাখ আসতে না আসতে শুরু হয়েছে কাল বৈশাখের দাপট। দুর্লোক আজ মেঘে ঢাকা, যেন অভিমানী কোনো রূপসী অবগুণ্ঠন টেনে বসে আছে। চন্দ্রের দেখা মিলছে কিঞ্চিত গজাতেন, তার ক্ষণস্থায়ী আভা মেঘের আড়াল থেকে উকি দিয়ে আবার মিলিয়ে যাচ্ছে। টুইঙ্কেল আজ বড্ড তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। সারাদিনের চঞ্চলতা শেষে তার নীলাভ ঢাগর চোখে ঘুমের আবেশ। তৃষা সস্নেহে ওকে খাইয়ে দিয়ে বিছানায় শুইয়ে দিল। কপালে একটি আলতো চুমু এঁকে ঘর থেকে বেরোনো। ঘড়ির কাঁটার টিকটিক ধ্বনি রাতের গভীরতা জানান দিচ্ছে। আর্য আজ দাপ্তরিক কাজে বেশ ব্যস্ত ছিল। নৌবাহিনীর কঠিন নিয়ে অনুবর্তিতার মাঝেও তাকে আজ অনেকটা সময় বাইরে কাটাতে হয়েছে। তার বাড়ি ফিরতে ফিরতে টুইঙ্কেল ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে। বর্তমান সে ড্রয়িং রুমের সোফাটায় ল্যাপটপ নিয়ে বসেছে। হয়তো অ্যাডমিরালের সাথে কোনো জরুরি মেল চালাচালি করছে, কিংবা আগামী দিনের কোনো গুরুত্বপূর্ণ রণকৌশল সাজাচ্ছে। তার তীক্ষ্ণ মুখাবয়বে পেশাদারি গাম্ভীর্য। তৃষা ওপর থেকে তলা থেকে সিঁড়ি বেয়ে নামছে, প্রায় শেষ ধাপে আছে সে। ঠিক সেই মুহূর্তে প্রকৃতির রুদ্ররূপ চরম সীমায় পৌঁছালো। এক নিমিষেই চারদিকের আলো নিভে গিয়ে এক ঘন নিশ্ছিদ্র অন্ধকার গ্রাস করে নিল পুরো অন্দরমহল। আর ঠিক সেই মাহেন্দ্র ক্ষণেই আকাশ ফেটে পড়ল এক প্রলয়ঙ্করী গর্জনে। বিদ্যুতের সেই তীব্র নীলচে আলো জানালার কাজ ভেদ করে তৃষার চোখে বিঁধল। তৃষা চিরকালীন অন্ধকারের মেঘের গর্জনকে ভীষণ ভয় পায়। আচমকা এই শব্দে তার বুকের ভেতরটা কেঁপে উঠল। পা দুটো যেন সিঁড়ির ধাপে অবশ্যই আটকে গেল। ভয়ে দুই হাতে নিজের কান চেপে ধরে সে অন্ধকারের মাঝে থরথর করে কাঁপতে লাগলো। আধারে অভ্যস্ত আর্যর সজাগ দৃষ্টি মুহূর্তে তৃষার সেই অসহায় অবস্থাটা ধরে ফেলল। সে এক মুহূর্ত দেরি না করে ল্যাপটপ সরিয়ে দ্রুত কদমে সিঁড়ির দিকে এগিয়ে গেল। তৃষা তখন ভয়ে দিশাহারা হয়ে টলমল পায়ে নিচের দিকে নামার চেষ্টা করছে। ঠিক তখনই আর্যর বলিষ্ঠ হাত দুটো তাকে আগলে ধরল। তৃষা হিতাহিত জ্ঞান হারিয়ে কেবল আশ্রয়ের তীব্র তৃষ্ণায় আর্যর প্রশস্ত বক্ষপটে নিজেকে সঁপে দিল। তার দু হাত আর্যর শার্টের কলার শক্ত করে আঁকড়ে ধরেছে, যেন এই শক্ত বাঁধনটুকুই তাকে এই প্রলয় থেকে বাঁচাতে পারে। আর্যর হৃদস্পন্দন তখন দ্রুততর হচ্ছে। সেই স্পন্দন তৃষার কানের কাছে কোনো এক ছন্দের মতো বাজছে। আর্য শরীরে সেই চেনা সুবাস, সেই উষ্ণতা অন্ধকারকেও যেন ম্লান করে দিল। আর্য নিভৃতে নিজের অজান্তেই হাত দুটো তৃষার পিঠে রাখল। সেই নিস্তব্ধ আধারাচ্ছন্ন পরিবেশের একজোড়া উষ্ণ নিঃশ্বাস, বাইরের বৃষ্টির টাপুর টুপুর আর মাঝে মাঝে বিদ্যুতের চমকে যেন তাদের এই মুহূর্তটির সাক্ষী হয়ে রইল। আর্য অনুভব করো তৃষার শরীরের কম্পন ধীরে ধীরে কমে আসছে, কিন্তু তার আঁকড়ে ধরার তীব্রতা কমেনি। এক অদ্ভুত আবেশে আচ্ছন্ন হয়ে রইল চারপাশ। হঠাৎ করে যেন জাদুর কাঠির ছোঁয়ায় আলো ফিরে এলো। আইপিএস চালু হতে ড্রয়িং রুমের ঝাড়বাতিগুলো জোরে জোরে উঠল, আর তৃষার চোখের সামনে অন্ধকার পর্দা সরে গেল। আলোর প্রখরতায় সে যখন চোখ মেলে তাকালো, দেখল সে আর্যর বুকের মধ্যে মুখ গুজে আছে।
আর্য সেই শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি তার মুখের উপর স্থির। বাস্তবতায় ফিরে আসতেই তৃষার সারা শরীরে লজ্জার এক তীব্র লহর বয়ে গেল। তার ফর্সা মুখখানি মুহূর্তেই সিঁদুরে মেঘের মতো রাঙা হয়ে উঠল। ছি, এ কি করল সে? লোকটাকে সে এড়িয়ে চলতে চায়, অথচ এই বিপদকালে তাকেই কিনা এভাবে আঁকড়ে ধরল। তৃষা তড়িৎ গতিতে আর্যর বাঁধন আলগা করে 2 পা পিছিয়ে গেল। লজ্জায় তার মাথা নিচু হয়ে এলো। নিজের ওড়নাটা ঠিক করতে করতে সে প্রকম্পিত কণ্ঠে অস্ফুট স্বরে বলল, আমি আসলে বিদ্যুৎ চমকানো দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আমি বুঝতে পারিনি। আর্য স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, অতঃপর নিচু স্বরে কেবল বলল, ইটস নর্মাল। ভয় পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আর্যর গম্ভীর স্বরে সেই সহজ স্বীকারোক্তি তৃষার বুকে এক অদ্ভুত তোলপাড় সৃষ্টি করল। সে লজ্জিত মুখে চোখ তুলে চাইতে নিলে ল্যাপটপটা বন্ধ করে টেবিলের ওপর রাখল। তৃষা তখনও জড়সড় হয়ে দাঁড়িয়ে পরিবেশের জড়তা কাটাতে সে আমতা আমতা করে প্রশ্ন করল, আপনি তো মাত্র ফিরলেন, ডিনার করবেন না? আমি কি সার্ভ করব? আর্য তৃষার দিকে এক মুহূর্তে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে পাল্টা প্রশ্ন ছুড়ল, আপনি ডিনার করছেন নাকি টুইঙ্কেলকে নিয়ে বসেছিলেন? তৃষা ঈষৎ মাথা নেড়ে না সুযোগ জবাব দিল। তার এই নীরব স্বীকারোক্তিতে আর্যর ভ্রুজোড়া কিছুটা কুঁচকে আসল। মৃদু অনুযোগের সুরে সে বলল, বাট ওয়াই? এত রাত পর্যন্ত ডিনার না করার কারণ কি? কি উত্তর দিবে বুঝতে না পারায় তৃষা কেবল মাথা নিচু করে নিজের ওড়নার খুঁট আঙুলে জড়াতে লাগলো। আর্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ড্রয়িং রুমের গ্লাস উইন্ডোর দিকে 1 পা বাড়ালো। বাইরে তখনও বৃষ্টির অবিরাম ধারা চলছে। সে ঘাড় ঘুরিয়ে তৃষার দিকে তাকিয়ে বলল, কোয়েশ্চেন করেছিলাম, মেবি অ্যান্সারটা? তৃষা একটু থতমত খেয়ে বলল, না, অ্যাকচুয়ালি টুইঙ্কেলকে খাওয়াতে গিয়ে দেরি হয়ে গেল। তাছাড়া আজও ঘুমিয়ে পড়েছিল, তাই একা একা ডিনার করতে মানে ঠিক ভালো লাগছিল না। আর্য এবার সরাসরি তৃষার সামনে এসে দাঁড়ালো। তার চোখে মুখে তখন এক প্রচ্ছন্ন আধিপত্যের ছাপ, অথচ সেখানে কারো কোথাও মায়া মিশে আছে। সে মৃদু হেসে বলল, সো আই গ্যাস উই আর অন দ্য সেম বোট। আমিও আজ কাজের চাপে লাঞ্চটাও ঠিকঠাক করতে পারিনি। এখন বেশ ক্ষুধা লেগেছে। সো লেটস গেট দিস ডান। আপনি কি আমাকে কোম্পানি দেবেন নাকি আমি ডাইনিং টেবিলে একে এক যুদ্ধ শুরু করব? তৃষা হেসে ফেলল আর্যর বলার ভঙ্গিতে। সে দ্রুত পায়ে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, ঠিক আছে, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবারগুলো গরম করে সার্ভ করছি। আর্য ওয়াশরুমে যেতেই তৃষা ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছিল। বিদ্যুৎ ফেরেনি এখনো, সেই সঙ্গে হঠাৎ আইপিএসটাও বন্ধ হয়েছে, কারণটাও অজানা। স্বাভাবিক কারণে কখনোই এমনটা হওয়ার কথা নয়। আর্য ভাবলো একটু খুঁটিয়ে দেখবে, পরক্ষণে কি জানি ভেবে আর গেল না। দিক বদলে স্টোর রুম থেকে বের করে আনলো 3টা লম্বাটে সাদা মোমবাতি। পুরো বাড়ি তখন নিস্তব্ধ। ঝড়ো হাওয়ার শব্দে জানালার পাল্লাগুলো মাঝে মাঝে কেঁপে উঠছে। আর্য ডাইনিং টেবিলের কাছে পৌঁছালো। তৃষা কিছুটা ভীত সন্ত্রস্ত হতেই আর্য তাকে আশ্বস্ত করে বলল, আমি আর্য টেবিলের উপরে রাখা শৌখিন মোমদানিটার মোমবাতিগুলো বসিয়ে পাশ থেকে লাইটারটা নিয়ে সেগুলো জ্বালিয়ে দিল। নিমিষেই চারিদিকের ঘন অন্ধকার চিরে মোমবাতির সেই মায়াবী নিয়ন আলো ছড়িয়ে পড়ল। মোমবাতির শিখাগুলো বায়ুর ঝাপটায় কম্পিত হচ্ছে ক্ষণে ক্ষণে, আর সেই কম্পমান আলো তৃষার লজ্জিত মুখে এক অদ্ভুত লাবণ্য ছড়িয়ে দিচ্ছে। আর্যর চোখের মণি সেই আলোয় অত্যধিক তীক্ষ্ণ আরও উজ্জ্বল দেখাচ্ছে। টেবিলের কাচের ওপর মোমবাতির প্রতিবিম্বটা যেন এক শান্ত জলাশয়ের মতো স্থির হয়ে আছে। বাইরে তখন প্রকৃতির রুদ্র রোষ স্তিমিত হওয়ার বদলে আরও ঘনীভূত হয়েছে। বর্ষণের সেই উন্মাদনা জানালার শাঁসিতে আছড়ে পড়ছে সজোরে। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন এক একটি তীরের মতো কাচের গায়ে বিঁধছে, আর সেই অবিরাম ঝমঝম শব্দে এক অদ্ভুত ছন্দময় নিস্তব্ধতা তৈরি হয়েছে। বিদ্যুতের ক্ষণস্থায়ী চমকে মাঝে মাঝে বাইরের গাছপালার কালচে অবয়বগুলো অশরীরী ছায়ার মতো জানালার কাছে ভেসে উঠছে। কিন্তু অন্ধর মহলে ক্ষুদ্র আলোর বৃত্তে বসে থাকা 2টি হৃদয়ের মাঝে তখন এক অপার্থিব প্রশান্তি বিরাজ করছে। ঝড়ো হাওয়ার শব্দ ছাপিয়ে কেবল শোনা যাচ্ছে তাদের মৃদু শ্বাস প্রশ্বাস আর বৃষ্টির সেই চিরন্তন গীতকাব্য, যা এই রাতের নির্জনতাকে এক গভীর সার্থকতা দান করেছে। আলোক উজ্জ্বল প্রভাত, দুর্লোকে বিদ্যমান সূর্যমণির উদীয়মান রশ্মি বৃষ্টি স্নাত ভেজাবো ধরত্রীকে উত্তপ্ত করার প্রচেষ্টায় মগ্ন। প্রভাতের সূচনা হয়েছে এক মিষ্টি খুনসুটি দিয়ে। তৃষা ডাইনিং টেবিলে টুইঙ্কেলকে খাওয়াতে ব্যস্ত। এক প্রকার তৈরি হয়েই বসে আছে সে। টুইঙ্কেলকে খাওয়ানো সম্পূর্ণ হলে রওনা দেবে কলেজের উদ্দেশ্যে। প্রতি লোকমা মুখে দিতেই টুইঙ্কেল জুড়ে দিচ্ছে গল্পের পসরা। কখনো বলছে বাড়ি আমাকে এখানে নিয়ে যাবে তো, ও কখনো বলছে বাড়ি আমাকে এটা কিনে দেবে।
টুইঙ্কেলের আবদারের ঝুলি শেষ হওয়ার নামই নিচ্ছে না। শেষ চামচটা তার মুখে পুরে দিয়েই তৃষা স্নিগ্ধ হেসে টুইঙ্কেলের তুলতুলে চোয়ালে হাত বুলিয়ে চুমু দিয়ে বলল, ওকে সুইটহার্ট, সব হবে। আগে বানি কলেজ থেকে আসি তারপর। টুইঙ্কেল একগাল হেসে বলল। আচ্ছা বানি। তৃষা এবার পাশ থেকে নিজের নখ খাতাটা হাতে তুলে বেরোবার প্রস্তুতি নিতেই করিডোর থেকে ভেসে আসলো আর্যর গম্ভীর কণ্ঠস্বর। আজ কলেজে যাওয়ার দরকার নেই। টুইঙ্কেল আর আপনি দুজনেই তৈরি হয়ে নিন, আমরা একটু পর বেরোচ্ছি। তৃষা অবাক হয়ে ডাকলো, কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করে বসল। আর্য পূর্বের ন্যায় পকেটে হাত গুজে গম্ভীর পদচারণায় এসে দাঁড়ালো তৃষার সম্মুখে। কাল রাতে হামিদা বেগমের কাছে এক ঝুড়ি বকা শুনেছে সে। কারণ ছিল একটাই, তৃষাকে নিয়ে ঘুরতে যাওয়ার তো দূর, তৃষাকে এখনও একটা জামা কাপড়ও কিনে দেয়নি সে। তবে ছোট চাচির বকা নয়, বরং এক অজানা অনুশোচনা থেকেই আজকে কেনাকাটা করতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্য। তবে আর্যর জবাব দেওয়ার আগেই পাশে থাকা টুইঙ্কেল সোফায় এক ঝাঁপ দিয়ে চিৎকার করে উঠল। খুশিতে ডগমগ হয়ে সে তৃষার হাত জড়িয়ে ধরে বলল, বানি বানি, আমরা আবার ঘুমোতে যাব। তুমি, আমি আর পাপা, আমরা তিনজন মিলে অনেক মজা করব। তুমি যাবে না আমাদের সাথে? টুইঙ্কেলের ওই উজ্জ্বল চোখের দিকে তাকিয়ে তৃষার মনের সব দ্বিধা যেন কর্পূরের মতো উড়ে গেল। সে একবার আর্যর দিকে তাকালো, যে এখনো পকেটে হাত দিয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তৃষা মৃদু হেসে টুইঙ্কেলকে কাছে টেনে বলল, বেরোচ্ছি মানে? কোথায় যাচ্ছি? টুইঙ্কেল খুশিতে তালি বাজিয়ে সারা ঘর দৌড়াতে শুরু করল। আর্য শুধু সংক্ষেপে বলল, 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে নিচে আসুন, আমি গাড়িতে অপেক্ষা করছি। তৃষা না আসায় একা একা কলেজ ক্যাম্পাসে বসে বোর হচ্ছিল মেহসানা। আফরা ইতিকা পাশের ক্যান্টিন থেকে বুট ভাজা কিনে এনে ধপাস করে তার পাশে বসল। এক মুঠো বুট মেহসানার হাতে দিয়ে বলল, তৃষা আসলো না কেন? মেহসানা আনমনে বলল। কি জানি, হয়তো। বাকি কথা শেষ না করে লাগাম টানল সে। কলেজের কেউ এখনো তার বিবাহের ব্যাপারটা জানে না, তাই এদের সামনে বলা ঠিক হবে বলে মনে হচ্ছে না মেহসানার। ইতিকা তার কথা শেষাংশে শোনার জন্য উদ্গ্রীব কণ্ঠে ফের বলল, কি রে? মেহসানা তৎক্ষণাৎ ঘাস থেকে উঠতে উঠতে বলল, আরে, লাইব্রেরিতে বই জমা দেওয়ার লাস্ট ডেট আজকে, দ্রুত চল, হ্যারি আপ। সকলকে এক প্রকার তাড়া দিয়ে সেখান থেকে উঠিয়ে নিয়ে গেল মেহসানা। ইতিকা আফরা দুজনেই একে অন্যের সঙ্গে দৃষ্টি বিনিময় করল। অতপর মেহসানার ভেসে আসা কণ্ঠটার দিকে তাকিয়ে দ্রুত রওনা দিল দোতলার লাইব্রেরি রুমের উদ্দেশ্যে। গাড়ির দ্রুতগতি স্লথ হয়ে আসলো ঢাকার আভিজাত্য বেষ্টিত এক্স শপিং কমপ্লেক্সের সম্মুখে এসে। কাচের বিশাল রাজকীয় প্রবেশদ্বার দিয়ে ভেতরের আলোকসজ্জা বাইরের নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। আর্য গাড়ি থেকে নেমে ধীরস্থিরভাবে দরজা খুলে দাঁড়ালো। তৃষা টুইঙ্কেলের হাত ধরে গাড়ি থেকে নামতেই এক ঝলক স্নিগ্ধ বাতাসের উষ্ণ পরশ ওদের ছুঁয়ে গেল। ওরা তিনজন মিলে এগিয়ে গেল সম্মুখ পানে। কমপ্লেক্সের সম্মুখে এসে দাঁড়াতেই বিশাল কাচের দরজাটি স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল। ভেতর থেকে ভেসে আসা শীতাতপ নিয়ন্ত্রিত হিমেল হাওয়া আর দামি পারফিউমের মিশ্র ঘ্রাণ তৃষাকে মুহূর্তে এক স্নিগ্ধ জগতের জানান দিল। ওপরের বিশালাকার ঝাড়বাতিগুলো থেকে চুইয়ে পড়া সোনালি আলোয় পুরো চত্বরটা উজ্জ্বল হয়ে আছে। মেঝের শ্বেত পাথরে প্রতিফলিত হচ্ছে সেই স্বর্ণাভ রশ্মি। আর্যর হাঁটার ধরন বরাবরই রাশ ভারী, আজও তার ব্যতিক্রম নয়। তবে আজ পরিবর্তন আছে বোধহয় যৎ সামান্য। পাশাপাশি হাঁটছে তিনজন। আর্য আর তৃষার কনিষ্ঠা আঙ্গুল নিজের তুলতুলের স্পর্শে ধরে আছে ছোট্ট টুইঙ্কেল। আর তৃষা আর্য পরম মমতায় আঁকড়ে আছে মেয়ের আদুরে হাতখানা। টুইঙ্কেল উত্তেজনায় একবার এদিকে তাকাচ্ছে, একবার ওদিকে। হঠাৎ সে তার হঠাৎ হাত ছড়িয়ে তৃষার ওনার আঁচল টেনে ধরল। তৃষা নিচু হয়ে আসতেই টুইঙ্কেল ফিস ফিস করে বলল, বানি দেখো, ওখানটায় কতগুলো দল দাঁড়িয়ে আছে আমাদের মতো জামা পরে। তৃষা হেসে ফেলল। আর্য একটু থেমে ঘাড় ঘুরিয়ে দেখল ওদের। তার গম্ভীর মুখে সামান্য সময়ের জন্য একটা কোমল রেখা ফুটে উঠল। সে ধীর গলায় বলল, চলুন আগে আপনাদের সেকশনটা দেখে নিই। টুইঙ্কেল মাম্মাম, আমরা আগে বানের কেনাকাটা করি। টুইঙ্কেল খুশিতে লাফিয়ে উঠে বলল, হ্যাঁ পাপা, কিন্তু আমরা বানির জন্য আমরা লাল টকটকে জামা কিনবো। আর্য এবার মেয়েকে করে তুলে নিল। তার তুলতুলে চোয়ালে চুমু এঁকে বলল, ওকে মাম্মাম। ওরা লিফটে চড়ে তিনতলায় গেল, যেখানে শাড়ি আর লেহেঙ্গার এক অপূর্ব সমারোহ। চারিদিকের কাচের আলমারিতে থরে থরে সাজানো রেশমি, জামদানি আর বেনারসি শাড়ির দল। আলোকসজ্জার সেগুলো যেন এক একটা জীবন্ত নক্ষত্র। সেলসম্যানরা তটস্থ হয়ে এগিয়ে এলো আর্যকে দেখে। আর্য ইশারায় তৃষাকে দেখিয়ে দিয়ে বলল, ওনাকে লেটেস্ট কালেকশনগুলো দেখান।
তৃষা একটু ইতস্তত করছিল, এত দামি দামি শাড়ির ভিড়ে সে যেন নিজেকে একটু গুটিয়ে নিয়েছিল। ঠিক তখনই আর্য তার একদম কাছে এসে দাঁড়ালো, খুব নিচু স্বরে, যাতে অন্য কেউ শুনতে না পায় তেমন স্বরে বলল। নিজের জন্য পছন্দ করতে সংকোচ হচ্ছে? তাহলে আমি কি বেছে দেব? তৃষা মাথা দ্রুত তুলে তাকালো। আর্যর চোখের মণিতে আজ এক অদ্ভুত অস্থিরতা। সে পাশ থেকে একটা নেভি ব্লু রঙের সিল্কের শাড়ি তুলে নিয়ে তৃষার পাশে ধরল। আয়নায় নিজেদের প্রতিবিম্ব দেখে তৃষা স্তব্ধ হয়ে গেল। আর্যর তীক্ষ্ণ চোখ দুটো যেন তৃষার মনের ভেতর পড়ে থাকা কোনো গোপন কাব্যের পাণ্ডুলিপি পড়ছে। টুইঙ্কেল পাশ থেকে চিৎকার করে উঠল। ওয়াও পাপা, বানিকে একদম ব্লু ফেরির মতো লাগছে। তৃষার গাল দুটো মুহূর্তেই আবির রাঙা হয়ে উঠল। সে অস্ফুট স্বরে বলল। এটা অনেক দামি মনে হচ্ছে। আর্য শাড়িটা সেলসম্যানের হাতে দিয়ে ছোট করে বলল। দামের চেয়েও বড় কথা, নীল রংটা আপনাকে মানায় ভালো। এটা প্যাক করুন। আর্য জোড়া 10 শাড়ি কিনলো আর্য। তবে তৃষা একটু অবাক হলো। সচরাচর শাড়ি পরে না সে। 3 পিস সালোয়ার কামিজই তার নিত্যকার বসন। সে অবাক হয়ে আর্যকে কিছু বলার আগেই আর্য পার্শ্ববর্তী আরেকটা সেকশনে নিয়ে গেল তাকে। সেখানে পা রাখতেই চোখের সামনে ভেসে উঠল দেশি বিদেশি কারুকাজ করা সালোয়ার কামিজ আর 3 পিসের এক বিশাল সম্ভার। সিল্ক জর্জেট আর সুতির ওপর সুনিপুণ হাতের কাজ করা প্রতিটি পোশাকই যেন এক একটা আভিজাত্যের প্রতীক। তৃষাকে থমকে দাঁড়াতে দেখে আর্য শান্ত গলায় বলল। অ্যাকচুয়ালি আই নো ইউ আর নট কমফোর্টেবল ইন শাড়ি, বাট প্রায়শই বিভিন্ন আত্মীয় স্বজন আসে আমাদের এখানে, অথবা বিভিন্ন অকেশনে যাওয়া পড়ে। যেহেতু আমি দেশে থাকতে পারি না, সো ওগুলো এক্সট্রা হিসেবে নিয়ে রাখলাম। এখন আপনি দেখুন ইউজুয়ালি পড়ার জন্য কোনগুলো আপনার পছন্দ হয়। তৃষা অপ্রস্তুত হাসল। আর্যর থেকে এমন উত্তর কল্পনাতীত ছিল তার। সে আলতো করে একটি প্যাস্টেল শেডের কামিজের উপর হাত রাখতেই টুইঙ্কেল পাশ থেকে চঞ্চল হয়ে উঠল। বানি, এই যে দেখো, এটা একদম তোমার গায়ের রঙের মতো, এটা নাও না। টুইঙ্কেলের পছন্দ করা কামিজটি ছিল সাদা জমিনের ওপর হালকা গোলাপি সুতোর কাজ করা। আর্যর চোখের ইশারা পেয়ে সেলসম্যান দ্রুত এগিয়ে এসে একে একে আরও কিছু চমৎকার ডিজাইন বের করল। আর্য নিজে হাতে বেছে বেছে গাঢ় মেরুন, জলপাই, সবুজ আর বাসন্তী রঙের আরও 10-12টি দামি 3 পিস সরিয়ে রাখল। তৃষা চোখ কপারে তুলে বলল। এতগুলো? আরে আমি আমি কি কোনো দোকান দিচ্ছি নাকি? দুটো নিলেই তো এনাফ। নাথিং অ্যাকচুয়ালি। কথা শেষ করল না আর্য, কথা ঘুরিয়ে বলল। ওকে, তাহলে এখানকার অল ডান, চলুন আমি একটু বেবি সেকশনে যাব। তৃষা বুঝলো টুইঙ্কেলের কেনাকাটার উদ্দেশ্যে আর্যর বলা কথা, কিন্তু নিজের কথার জবাব না পেয়ে হৃদয় কিঞ্চিত কুঞ্চিত হলো তার। বেবি সেকশনে পা রাখতেই এক অদ্ভুত রঙিন পৃথিবী চোখের সামনে উন্মোচিত হলো। দেয়াল জুড়ে আঁকা কার্টুন চরিত্র, সিলিং থেকে ঝুলে থাকা বাহারি বেলুন আর নরম আলোর চঞ্চল নৃত্য, সব মিলিয়ে জায়গাটা যেন কোনো রূপকথার দেশ। আর্যর কোল থেকে নেমে টুইঙ্কেল প্রজাপতির মতো উড়ে গিয়ে দাঁড়ালো সারিবদ্ধ ছোট ছোট ফ্রকের সামনে। সেকশনের দায়িত্বে থাকা মধ্যবয়স্ক এক ভদ্রমহিলা হাসি মুখে এগিয়ে এলেন। মার্জিত পোশাকে তার চেহারায় পেশাদারিত্ব ফুটে আছে। আর্য আর তৃষাকে একসঙ্গে দেখে তিনি এক মুহূর্তের জন্য থমকালেন। তারপর প্রসন্ন হাসিতে আপ্যায়ন করে বললেন। ওয়েলকাম স্যার, আপনাদের লিটল প্রিন্সেসের জন্য বোধহয় কিছু খুঁজছেন। আর্য মাথা নেড়ে সায় দিতেই মহিলাটি টুইঙ্কেলের দিকে এগিয়ে গেলেন। টুইঙ্কেল তখন একটি হালকা আকাশি রঙের লেসি ফ্রক হাতে নিয়ে তৃষাকে দেখানোর জন্য অস্থির হয়ে উঠেছে। মহিলাটি টুইঙ্কেলের মাথায় হাত বুলিয়ে পরম মমতায় আর্য আর তৃষার দিকে তাকালো। তার চোখে মুখে এক ধরনের মুগ্ধতা। তিনি ধীর গলায় বললেন। মার্শাল্লাহ, আপনাদের তিনজনকে একসাথে দেখে চোখ জুড়িয়ে গেল। সচরাচর এমন পারফেক্ট ফ্যামিলি ইমেজ খুব একটা চোখে পড়ে না। মনে হচ্ছে কোনো ম্যাগাজিনের কভার থেকে উঠে এসেছেন আপনারা। তৃষা হঠাৎ এমন মন্তব্যে হক চুকিয়ে গেল। গা দুটো নিজের অজান্তেই আরক্তিম হয়ে উঠল তার। সে কিছু একটা বলতে চাইল, কিন্তু মহিলাটি তার আগে হাসতে হাসতে যোগ করলেন। দেখুন না, বাচ্চাটার চোখ দুটো ঠিক তার বাবার মতো তীক্ষ্ণ, আর হাসলেই ওর চিবুকটা একদম তার মার মতো মিষ্টি দেখাচ্ছে। আপনাদের কম্পিটিশনটা সত্যি খুব ব্লেন্ডেড। তৃষা অপ্রস্তুত হয়ে দৃষ্টি ঘুরছে এদিক ওদিক। আর্য বরাবরের মতো নির্বিকার। তার গম্ভীর মুখে কোনো ভাবান্তর নেই, শুধু চোয়ালটা সামান্য শক্ত হলো। টুইঙ্কেল তখন তৃষার হাত ধরে টানছে। বানি দেখো না, আন্টি ঠিক বলেছে না, আমাকে তোমার মতোই কিউট লাগবে এই ড্রেসটাতে। তৃষা বিব্রত হয়ে টুইঙ্কেলের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল। ভদ্র মহিলা এবার আর্যর দিকে তাকিয়ে বলেন। হ্যাঁ সুইটহার্ট, খুব সুন্দর লাগছে। তুমি যা পছন্দ করবে তাই দেয়া হবে। স্যার, আপনার ওয়াইফের
টেস্ট খুব চমৎকার। উনি যেটা পছন্দ করেছেন সেটা আমাদের শোরুমের সবচেয়ে থেকে এলিগেন্ট পিস। আর্যর তীক্ষ্ণ দৃষ্টি তৃষার উপর পড়েছে কিনা বলা দায়। সে বিল পে করে টুইঙ্কেলকে সঙ্গে নিয়ে এড়িয়ে চলল সম্মুখপানে, আর তার পাশে পা মেলানো অপ্রস্তুত তৃষা। শপিং কমপ্লেক্সের দোতলায় কাচের দেয়াল ঘেরা এক আভিজাত্য ক্যাফে। ভেতরটা শান্ত, মৃদু জ্যাজ মিউজিকের সুর ভাসছে বাতাসে। বাইরে তখন দুপুরের রোদে শহরটা তপ্ত হলেও এই ক্যাফেতে বসন্তের এক স্নিগ্ধতা বিরাজ করছে। আর্য নিঃশব্দে পা ফেলে জানালার ধারের একটি টেবিলে বেছে নিল। সেখান থেকে বাইরের ব্যস্ত রাজপথটা বড্ড চমৎকার দেখাচ্ছে। তৃষা আর টুইঙ্কেল মুখোমুখি বসল। টেবিলে রাখা কাচের ফুলদানিটা সতেজ রজনীগন্ধার গুচ্ছ থেকে এক মদির ঘ্রাণ ভাসছে। আর্য ওয়েটারকে ইশারায় ডেকে মেনু কার্ডটা তৃষার দিকে এগিয়ে দিয়ে বলল, অর্ডার দিন। তৃষা অপ্রস্তুত ভঙ্গিমায় বলল, আমি কেন? ফর ফার্স্ট টাইম আপনি এসেছেন, সো অর্ডার আপনি কনফার্ম করবেন। পাশ থেকে টুইঙ্কেল মিষ্টি স্বরে বলল, ইয়েস বানি, তুমি অর্ডার করো। তৃষা মৃদু হেসে মেনু কার্ড চোখ বোলাতে বোলাতে অপ্রস্তুত বোধ করছিল। সব কিছুর নামই কেমন অচেনা। টুইঙ্কেল সোফায় পা দুলিয়ে হাসি মুখে বলল, পাপা, আমি কিন্তু স্ট্রবেরি শেক খাবো আর সাথে চিজ পিৎজা। আর্য হাসল। অতঃপর সে তৃষার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলেন, অপরিচিত খাবারের নাম দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আমি বরং সাজেস্ট করি এখানকার স্পেশাল গ্রিল চিকেন স্যান্ডউইচ আর কোল্ড কফি আপনার ভালো লাগবে। তৃষা শুধু মাথা নাড়ল। কিছুক্ষণের মধ্যেই টেবিলে খাবার সাজিয়ে দেওয়া হলো। কফির কাপ থেকে দোয়া উঠছে, আর তার সাথে মিশেছে পিৎজার সুবাস। টুইঙ্কেল নিজের খাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তৃষা কফির পাপে চুমুক দিতেই দেখল আর্যর স্থির দৃষ্টি জানালার ওপাশে নিবদ্ধ। তৃষা এক ঝলক সেদিকে তাকিয়ে পরবর্তীতে মনোনিবেশ করল খাবারে। গোটা হাসপাতাল মুখর ক্যাপ্টেন আর্য হাসানের অস্থির, ব্যস্ত, দুশ্চিন্তাগ্রস্ত পদচারণায়। জরুরি বিভাগের সম্মুখে রীতিমতো ডাক্তারদের একটা ছোটখাটো জটলা পেকেছে। হুলস্থুল কাণ্ড। টুইঙ্কেল বাবার করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে তখন থেকে। হঠাৎ একজন ডাক্তার বের হয়ে আর্যকে অভয় দিয়ে বললেন। ডাক্তারের অভয় বাণীতেও কাটল না আর্যর ভয়ের রেশ। চিন্তা কাটাতে সে ফের শোধালো, এখন কি অবস্থা ডাক্তার? ব্যাস, শি ইজ ওয়েল নাও। কথাটা কর্ণগৃহে পৌঁছাতে আর্য এক প্রকার কাউকে তোয়াক্কা না করে দ্রুতপদে কেবিনের ভেতরে প্রবেশ করো। টুইঙ্কেল কোল থেকে নামার জন্য ছটফট করে উঠছে। কেবিনের ভেতরে সাদা চাদর ঢাকা বেড়ে আচ্ছা হয়ে বসে আছে তৃষা। তার অন্য হাতটি শুভ্র ব্যান্ডেজে মোড়ানো, যা তার আকাশী রঙের কামিজের সাথে এক করুণ বৈপরীত্য তৈরি করেছে। তৃষার মুখখানা ফ্যাকাশে হয়ে গেলেও চোখ দুটো যেন এখনো সেই অঘটনের রেশ রয়ে বেড়াচ্ছে। টুইঙ্কেল এক ছুটে বেডের পাশে গিয়ে দাঁড়ালো। তার ডাগর ডাগর চোখ দুটো জলে টইটুম্বর। সে খুব সাবধানে তৃষার ভালো হাতটা ধরে কান্না ভেজা গলায় বলে উঠল, বানি, ও বানি, তোমার কি অনেক পেন হচ্ছে? ওই পচা গাড়িতে কেন তোমাকে ধাক্কা দিল? আমি না তোমাকে অনেক মিস করছিলাম। পাপা তো অনেক ভয় পেয়ে গিয়েছিল। তৃষা ম্লান হাসল। বা হাতে টুইঙ্কেলের চোখের জল মুছে দিয়ে তাকে বেডের উপর টেনে নিল। অত্যন্ত আদুরে গলায় সান্ত্বনা দিয়ে বলল, না সুইট হার্ট, আমার একদমই ব্যথা করছে না, কিন্তু তুমি এভাবে কাঁদলে কিন্তু বানিয়েও কেঁদে ফেলবে। এই বাড়ির জন্য এখন একটু হাসো প্লিজ। ঠিক তখনই আর্য বেডের একদম শিওরে এসে দাঁড়ালো। তার চোখে মুখে তখনও আতঙ্কের সেই কালো ছায়া লেপটে আছে। শার্টের হাতা গোটানো, কপালে বিন্দু বিন্দু ঘাম। আর্যকে আজ বড় বেশি অগোছালো লাগছে। সে কয়েক সেকেন্ড স্থির চোখে তৃষার দিকে তাকিয়ে রইল। তার সেই সুগভীর চাহনিতে শাসন ছিল নাকি অন্য কোনো ব্যক্ত আকুলতা তা বোঝা দেয়। সে বেশ ভীতিগ্রস্ত অথচ রাশভারী কণ্ঠে বলল, আর ইউ ওয়েল তৃষা? নাকি কেবল এই বাচ্চাটাকে ভোলানোর জন্য মিথ্যে বলছেন? আপনার কি কোনো হিতাহিত জ্ঞান নেই? জাস্ট একটা পথ শিশুকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটা এইভাবে রিস্কে ফেলার মানে কি? আপনি কি নিজেকে সুপারম্যান মনে করেন? তৃষা আর্যর দিকে তাকাতেই দেখল সেই পরিচিত মিস্টার মুড কিলার ইমেজের আড়ালে আজ এক অদ্ভুত অস্থিরতা। সে নিজেকে কিছুটা গুছিয়ে নিয়ে শান্ত স্বরে বলল, আমি ঠিক আছি। আর শিশুটা, ও যদি রাস্তায় পড়ে থাকতো তবে গাড়িটা ওকে পিষে ফেলতো। আমি কেবল ওকে সরিয়ে দিয়েছি। নিজেকে সুপারম্যান ভাবিনি আমি, কেবল একজন মানুষ ভেবেছিলাম। আর্যর চোয়ালটা মুহূর্তেই শক্ত হয়ে গেল। সে এক কদম এগিয়ে এসে চিন্তিত ভাবটা অতি সন্তর্পণে রুকিয়ে রুক্ষ ভঙ্গিতে বলল, হিউম্যানিটি ইজ গুড বাট স্টুপিডিটি ইজ নট।
রেস্টুরেন্ট থেকে ফেরার পথে জাস্ট কয়েক সেকেন্ডের হিরোইজম দেখাতে গিয়ে আপনি যদি আজ কোনো বড় ডিজাস্টার ঘটিয়ে ফেলতেন, তবে এই বাচ্চাটার কি হতো? আপনি কি জানেন আপনার এই ক্লামসি হিরোইজম আমাদের সবাইকে কতটা প্যানিক করে দিয়েছিল? ইটস জাস্ট পিওর কেয়ারলেসনেস। তৃষা বিরক্তি নিয়ে মুখ ফিরিয়ে নিল, বিড়বিড় করে বলল। উপদেশ শুরু হয়ে গেল, মিস্টার মুড কিলার কোথাকার। আর্য শুনতে পেয়ে ওদের রাগ শোনার ভান করো। সে পকেট থেকে ফোন বের করে কাউকে একটা ইনস্ট্রাকশন দিল, তারপর পুনরায় তৃষার দিকে ফিরে বলল। মেডিকেল রিপোর্টস ক্লিয়ার, তবে আপনার এই ইম্পালসিভ ডিসিশন নেওয়ার অভ্যাসটা কিন্তু অ্যালার্মিং। নেক্সট টাইম রাস্তায় হাঁটার সময় সোশ্যাল ওয়ার্কের চিন্তাটা ব্রেন থেকে ডিলিট করে দিয়ে কেবল নিজের সেফটির দিকে ফোকাস করবেন। আপনার গ্র্যাভিটি এমনিতেই নড়বড়ে, তার উপরে এই অ্যাক্সিডেন্টাল স্টান্টগুলো আর নিতে পারছি না। আমি তো আর ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করিনি, পরিস্থিতিটাই এমন ছিল। আপনি কি চান আমি একটা শিশুকে মরতে দেখতাম? টুইঙ্কেল দুজনের মাঝে দাঁড়িয়ে পাপা আর বানির এই ঠান্ডা লড়াই দেখছিল। সে আর্যর হাত ধরে বলল। পাপ্পা, বানিকে বকো না তো, বানি তো হিরোইন। চলো আমরা বানিকে বাড়ি নিয়ে যাই। আর্য তৃষার দিক থেকে নজর সরিয়ে টুইঙ্কেলকে কোলে তুলে নিল। যাওয়ার জন্য ঘুরে দাঁড়িয়েও একবার আর চোখে তৃষার ব্যান্ডেজ করা হাতটার দিকে তাকালো। রেডি তো? বিল সেটেল করা হয়ে গেছে। আর হ্যাঁ, বাড়ি গিয়ে কিন্তু কোনো এক্সকিউজ চলবে না। আপনাকে প্রপার বেড রেস্টে থাকতে হবে, অ্যান্ড দ্যাট ইজ অ্যান অর্ডার, নট এ রিকোয়েস্ট।